প্রিয় ছাত্রছাত্রীরা, প্রাঙ্গণ কথার উপস্থাপনায় আমি উত্তম স্যার আরও একটি বাংলার ক্লাসে আজকে তোমাদের সামনে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একমাত্র নাটক বিজন ভট্টাচার্য রচিত নাটক আগুন। এই আগুন নাটকটি যেহেতু 5টি দৃশ্যে বর্ণিত হয়েছে, অনেকটা বড়, তাই আমি তোমাদেরকে একটা উপদেশ দেবো, তোমরা কেউ নাটকটি এই ভিডিওটি দেখার সময় কেউ কেটে কেটে দেখবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। দেখার পরে আশা করি এই নাটক সম্পর্কে তোমাদের আর কোনো রকম জড়তা থাকবে না, কোনো রকম অসুবিধা থাকবে না। আর একটা অনুরোধ করব, তোমরা এই নাটকের ভিডিওটি দেখার সময় তোমরা বই আর একটি পেন নিয়ে নাও। যে যে লাইনগুলো আমি দাগ দিতে বলবো সেইগুলো দাগ দিয়ে নেবে, সেগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। আর কয়েকটি শব্দ আছে এই নাটকে যেগুলো একটু অর্থটা লিখে নেওয়ার প্রয়োজন হতে পারে তোমাদের, সেগুলো বলার সাথে সাথে তোমরা লিখে নেবে। এই নাটকটি আলোচনার আগেই তোমাদেরকে বলবো যে নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত হয়েছিল এবং নাট্যকার বিজন ভট্টাচার্য সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য দেব। দেখো, নাটকটি যেহেতু বড়, অনেকটা বড় ভিডিও হবে, সেজন্যই ছোট করে আলোচনা করার জন্য যতটা তথ্য দেওয়া প্রয়োজন ঠিক ততটাই তথ্য দেব। আসি এই নাটকের প্রেক্ষাপট সম্পর্কে। দেখো, নাটকটি প্রকাশিত হয়েছিল 1943 সালের 23শে এপ্রিল। 1943 সাল মানে ভারতবর্ষ কিন্তু তখন পুরোপুরি রূপেই পরাধীন, আর তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 থেকে 1943 পর্যন্ত চলেছিল। তাহলে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ কুপ্রভাব পড়েছিল সমস্ত বিশ্বে, ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। আর এই সময় 1350 বঙ্গাব্দের মন্বন্তর, সব মিলেমিশে একটা নেতির জগতে সমস্ত বিশ্বব্যাপী বসবাস করছে এবং ভারতবর্ষের মানুষ একেবারেই অন্নাভাব, বস্ত্র অভাব, উপযুক্ত বাসস্থানের অভাব, সমস্ত কিছু, শিক্ষা দীক্ষা, সব কিছু থেকে যেন একটা বঞ্চিত অবস্থায় বিরাজ করছে। ঠিক সেই সময় নাটকটি রচিত হয়েছিল। এই নাটকটি 1943 সালের 23শে এপ্রিল প্রকাশিত হয় অরণি পত্রিকাতে। তাহলে এবার আমরা আসব বিজন ভট্টাচার্য সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আলোচনায়। দেখো, নবনাট্য গণনাট্য আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ বিজন ভট্টাচার্য। তাহলে এই দুটো যে শব্দ বললাম, গণনাট্য নবনাট্য, এই দুটো শব্দের ব্যাখ্যা তোমাদের জানা প্রয়োজন। দেখো, গণনাটকটা কি? যে সমস্ত সচেতন নাট্যকার তাদের নাটক রচনার মাধ্যমে অগণিত সাধারণ মানুষ, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, অর্থাৎ কমন পিপলদের যে অধিকার সম্পর্কে সচেতন করার জন্য, তাদের স্বাধীনতা আন্দোলনগামী করে তোলার জন্য যে নাটক রচনা করতেন, সেগুলোই হলো গণনাটক। আর এই সমস্ত নাটক অভিনয়ের জন্য নতুন নতুন নাট্যধারার সৃষ্টি করে। সেটা কি রকম? সেটা এইরকম যে এই সমস্ত নাটক অভিনয়ের জন্য বা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য একেবারে আড়ম্বরপূর্ণ স্টেজের প্রয়োজন নেই, মঞ্চের প্রয়োজন নেই, একেবারেই লাইট বা উপযুক্ত পোশাক পরিচ্ছদেরও প্রয়োজন নেই। শুধুমাত্র জনগণকে জাগ্রত করার জন্য, আন্দোলন অভিমুখী করার জন্য তাদের সামনে উপস্থাপন করা নাট্য যে নতুন রীতি, তাকেই বলা হয় নবনাটক। তাহলে আমরা এই নাটকটি আলোচনা করতে গিয়ে আমরা আসব যে পরপর দৃশ্য, এবং সেই দৃশ্যে 5টি দৃশ্যে 5 রকম খিদের আগুন আমরা দেখতে পাব। বিজন ভট্টাচার্য রচিত নাটক
আগুন। দেখো, নাটকের প্রথমেই যে চরিত্রলিপিটা দেওয়া আছে, এই চরিত্রগুলি 5টা দৃশ্যের কোনো না কোনো দৃশ্যে এই চরিত্রগুলি আছে। সব চরিত্রগুলোই কিন্তু একটি দৃশ্যে নেই, তবু একটু বলে রাখা ভালো। পুরুষ, নেত্য, কৃষাণ, সতীশ, জুড়ন, হরে কৃষ্ণ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, চতুর্থ পুরুষ, সিভিক গার্ড, মুসলমান, মুসলমান ভাই, ওড়িয়া, দোকানি, পুরুষের ছেলে, শ্রমিক, সতীশের সহকর্মী, মধ্যবিত্ত কেরানি, নেত্যর মা, কৃষাণী অর্থাৎ কৃষাণের বউ, ক্ষীরি অর্থাৎ সতীশের বউ, মনোরমা অর্থাৎ হরে কৃষ্ণের বউ। এভাবে চরিত্রলিপিগুলো দেওয়া আছে। আমরা পরে আলোচনায় আসব। নাটকের প্রথম দৃশ্য দেখো, প্রত্যেকটা দৃশ্য শুরু হওয়ার আগে একটা নাটকের যে পরিবেশটা স্টেজে রচিত হয় তার বর্ণনা দেওয়া আছে। প্রত্যুষকাল অর্থাৎ ভোরবেলা, অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা, মানে একটা সংসারে যে জিনিসপত্র থাকে, টুকটাক যে জিনিসপত্রগুলো থাকে, সেগুলো ওই অস্পষ্ট আলোয় ঠাহর করা যাচ্ছে, মানে ভালো করে বোঝা যাচ্ছে না, সেগুলো আবছা আবছা দেখাচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটের জ্বালা, আর এই রকম একটা পরিবেশের মাঝখানে দেখা যায় একটি মাটির পাত্র। মেটের জ্বালা অর্থাৎ মাটির পাত্র, তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপর দেখা যায় ঝুলন্ত দু একখানা নোংরা কাপড়, আর তার ঠিক পাশ দিয়ে আছে একটা আলনা, বাঁশের তৈরি আলনা, যেখানে কাপড় ঝুলছে, ঝুলন্ত কিছু নোংরা কাপড় ঝুলছে, আর ছেঁড়া চট, আর একখানা পুরানো ছেঁড়া কাঁথা। একটা দরিদ্র পরিবারের ওই যে টুকিটাকি জিনিসপত্রগুলো যেগুলো একটা সংসারে থাকে দরিদ্র পরিবারে, তারই এখানে পরিবেশটা রচনা করা হয়েছে। মেঝের উপর জন্তিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে। এই লাইনটা দাগ মেরে রাখো, খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে। একটা মোরগ ডেকে উঠল। একজন একটু নড়েচড়ে পাশ ফিরল। ঘুমের ঘোরে কে যেন আপন মনে বিড়বিড় করে উঠে চুপ করে গেল। ঘুমটা যখন আস্তে আস্তে ভেঙে যায় সকালবেলা বা সকাল হওয়ার একটু একটু আগে ভোরবেলাতে, তখন যে প্রত্যেক মানুষের যে অবস্থাটা হয়, একটু নড়াচড়া, এরকম মুখে কিছু কথা বলা, কারণ তাদের নিত্য নৈমিত্তিক সমস্যা তো আছেই তাদের জীবনে, সেইটা। মোরগটা আবার ডেকে উঠল একটু চুপচাপ। দূর গাঁয়ের আজানের শব্দও কানে ভেসে আসছে। একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠল। আবার একটু চুপচাপ। মোরগটা আবার ডেকে উঠল। একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো। মনে হলো কে যেন আর মোড়াও ভাঙছে। অর্থাৎ কি, এক হাই তুলে মানুষ যে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার আগে যে তাদের পেশিগুলো সচল করার জন্য, বা যে সারা রাত্রব্যাপী যে শুয়ে থাকা হয়, একটা আলসেমি ভাব শরীরের মধ্যে বাসা বাঁধে, সেটা একটু এই হাত পাগুলো টান টান করে নিয়ে যেমন করে পেশিগুলো সচল করা হয় না, সেটাকেই বলা হয় আর মোড়াও, সেটা ভেঙে নিচ্ছে, অর্থাৎ আলসেমিটা ভাঙছে। সেই নাটকের প্রথম যে দৃশ্য, সেই প্রথম দৃশ্যের যে 3টি চরিত্র, পুরুষ, নেত্তর মা এবং নেত্য, সেই পুরুষ অর্থাৎ ওই নেত্তর মায়ের স্বামী বা নেত্তর বাবা, ওই পরিবারের কর্তা, সে পুরুষ বলছে, হাই তুলছে, হা ইয়ে, আড়মোড়াও ভাগলো, অর্থাৎ আলসেমিটা ভেঙে নিল। ইয়ে, এইবার উঠতে হয়, মানে এবার উঠতে হয়, আর শুয়ে থাকা চলবে না। আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। বুঝেছ তো ঠেলাটা, মণিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই 9-এর পেছনে। ওদিকে চাল পাতি পাতি সেই বেলা 12টা, অর্থাৎ যে তারা প্রত্যেক দিন যে খাবারটা খাবে তার জন্য চালটা নিয়ে আসতে হবে, লাইন দিয়ে যেখানে চাল দেওয়া হয় সেখান থেকে কিনে নিয়ে আসতে হবে, এবং যদি দেরিতে যাওয়া হয় তাহলে চাল পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে, বেলা 12টাও বেজে যাবে। আবার দেখো, ওদিকে
চাল পাতি পাতি সেই বেলা 12টা, তাতেও আবার কথা আছে, চাল পাবা কি পাবা না, বেলা 12টা তো বাজবেই, আবার তাতেও আবার কথা আছে, চাল তুমি পেতেও পারো না পেতেও পারো, হয়তো পেলেই না। কুড়নের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে এলো। কুড়নের মা আর একটি চরিত্র, সে ওই পুরুষ, সে বলছে যে কুড়নের মাকে কালকে দেখেছে যে সে লাইনে দাঁড়িয়ে ছিল, অথচ অপেক্ষা করার পরেও সে চাল না নিয়েই শুধু হাতে ফিরে এসেছিল। দেখো একটু আঞ্চলিক ভাষাতে প্রথম দৃশ্যটা বর্ণিত হয়েছে, একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে, সেই লোকটা অর্থাৎ পুরুষটা শুয়ে শুয়ে বিড়ি ধরিয়েছে। স্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। আর দেখবে অন্ধকারের মধ্যে বা একটু স্পষ্ট আলোতে যদি কোনো একটু আলো জ্বলতে থাকে, সেই বিড়ির আগুনটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এই না তো, বলে চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, ওই পুরুষ বলছে তার ছেলেকে উদ্দেশ্য করে, ছেলেকে ডাকছে, এদিকে ফর্সা হয়ে আলো খেয়াল আছে, মানে এদিকে পরিষ্কার হয়ে এসেছে, সে খেয়াল তোর আছে? উঠে পড় উঠে পড়, আজ চাল আর পাতে হবে না দেখিস কোন, মানে আজ আর তো চাল পেতে হবে না, তুই দেখে নিস। আবার একটু চুপচাপ, লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে, হঠাৎ উঠে বসে গা ঝেড়ে। এবার সে ওই পাশ ফিরে শুয়ে শুয়ে বিড়ি টানছিল, এবার উঠে বসেছে গা ঝেড়ে। না, এরকমভাবে আর সময় নষ্ট করলে হয়েছে আর কি, মানে এভাবে যদি আমি সময় নষ্ট করে শুয়ে থাকি তাহলে হয়েছে। পাশের ঘুমন্ত স্ত্রী লোকটির গায়ে ঠেলা মেরে, নিজের স্ত্রী তার গায়ে ঠেলা মেরে বলছে, হ্যাঁ দে ও নেত্তর মা, ওঠে বেলা। তার স্ত্রীকে ডাকছে, নেত্তর মা তুই এবার উঠে পড়, আর কত ঘুমাবি কদিনই, মানে তুই আর কত ঘুমাবি বল দেখি, কলমি শাক, দাঁতন কাঠি আর কলাটলা যা কিছু রেখেছিস খপ করে গোছায় নে। অর্থাৎ তারা ওই বাজারে নিয়ে যাবে, তার আগের দিন তারা সংগ্রহ করে রেখেছে ওই বাগান থেকে, মাঠ থেকে কলমি শাক, দাঁতন কাঠি, নিমের ডাল, সেগুলো টুকরো টুকরো করে রেখেছে, কলা টলা যা কিছু রেখেছে খপ করে, মানে দ্রুত তাড়াতাড়ি গুছিয়ে নে, ওগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনেকে চাল কিনবি। অর্থাৎ দেখো দারিদ্রতা কোথায় গিয়ে পৌঁছেছে, ওগুলোই সেদিন সকালবেলা বা ভোরবেলা উঠে বাজারে যাবে, বিক্রি করবে, তারপরে সেই যে টাকাটা হবে সেই টাকা নিয়ে লাইনে গিয়ে চাল কিনবে। যত সকালে যাবি ততই ভালো, নে উঠে পড়, আর দেরি করিস নে, কই অর্থাৎ নে আর দেরি করিস নে, ওগুলো আগে বিক্রি করতে হবে, তারপরে তো তুই গিয়ে লাইনে গিয়ে চাল কিনবি, তবেই তো টাকাটা পাবি বিক্রি করার পরে, আর দেরি করিস নে, উঠে পড়। উঠলি নে এখনো, এখনো উঠলি নে, তা থাক শুয়ে, আমি চললাম। এবার একটু বিরক্ত হয়ে গেছে, উঠছে না তো, তাই একটু বিরক্ত হয়ে বলছে, তা থাক শুয়ে, আমি চললাম। গামছাখানা বার দুয়েক ঝেড়ে কাঁধের উপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। গামছা শ্রমজীবী মানুষের নিত্য সঙ্গী, গামছা তারা নেয়, কারণ ওই ঘাম হয়তো প্রচুর, সে ঘামটাও মুছতে হয়, বা প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু গামছাটা দরকার হয়। একটু পরেই উঠে বসে নেত্তর মা, নেত্তর গায়ে ঠেলা মেরে বলে, এবার নেত্তর মা উঠে পড়েছে, এবার নেত্তর গায়ে ঠেলা মেরে বলছে নেত্তর মা, নিতাই, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড়, এবেলা উঠে পড়, হ্যাঁ এবার উঠে পড় বাবা নিতাই, নিতু, হ্যাঁ আদর করে বা নিজের সন্তানকে অনেক রকমভাবে ডাকছে। একটা মোরগ ডেকে উঠলো দূরে, সে সময় একটা মোরগও দূরে ডেকে, দেখবে তোমরা ভোরবেলা একটু যখন ঘুম থেকে উঠবে, দেখবে দূর গ্রাম থেকে বা যদি বাড়ির আশেপাশে কোনো মোরগ থাকে, সেই মোরগের ডাক কিন্তু শোনা যায়। একটা কুকুর ডাকছে শোনা যায়, একটা কুকুরও ডাকছে, সেটাও শুনতে পেয়েছে। এবার ওই মায়ের কথা শুনে নেত্যও কিন্তু উঠে পড়ছে, বা নেত্য বলছে, আর মোড়াও ভেঙে উঠে বসে, অর্থাৎ সেও ওই আলসেমিটা, অর্থাৎ সারা রাতের ঘুমের যে আলসেমি, সেটা ভেঙে নিজেই উঠে বসেছে নেত্য, অর্থাৎ সেই বাচ্চা ছেলেটি। কি হয়েছে, কি সকালবেলায়, হ্যাঁ মাকে বলছে যে কি হয়েছে সকালবেলায়, তোমাদের কি হয়েছে? আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, আচ্ছা তাল, অর্থাৎ আচ্ছা একটা ব্যবস্থা হয়েছে প্রত্যেক দিন সকালবেলা, একটু ঘুমানোর জন্যে, একটু ঘুমাবার উপায় নেই, কি এক নাইনের তাল হয়েছে, অর্থাৎ এই যে লাইন, লাইন দিলেই তবে চাল পাওয়া যাবে, সেখান থেকে চাল সংগ্রহ করতে হবে, তারপরে খাবারটা জুটবে, এ এক আচ্ছা তালমাল একটা ঘটনা নেত্রর কাছে মনে হয়েছে।
নেত্তর মা বলছে, এবার দেখো, ঘুমোসকন বাবা ঘুমোসকন, বাচ্চা ছেলে ঘুম থেকে উঠেছে, তাকে আশ্বস্ত করছে, ঘুমোসকন বাবা ঘুমোসকন, দুপুরবেলা ঘুমোসকন, আর দুপুরবেলা এসে ঘুমাস, এখন চল নে উঠে পড় খপ করে, এখন চল দ্রুত উঠে পড়। নেত্তর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটু একটা ঝুড়িতে গোটো করে আনে, অর্থাৎ নেত্তর মাছ সওদা অর্থাৎ পণ্যগুলো গুলো দ্রব্যগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে, ওই কলমি শাক, দাঁতন কাঠি, কলা টলা ইত্যাদি, সেগুলোকে পণ্য বা সওদাগুলো তাড়াতাড়ি করে একটা ঝুড়িতে করে গোটো করে নিয়ে এসেছে। কলমি শাকগুলোর উপর নেত্তর মা বার দুয়েক জলের ছিটে দিয়ে দেয়, তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে। তুমি দেখবে সবজির দোকানদাররা দেখবে সবজিগুলোকে একটু তাজা রাখার জন্য তারা কিন্তু ওই জল ছিটিয়ে ছিটিয়ে দেয়, যেন তাড়াতাড়ি করে শুকিয়ে না যায়। তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে অর্থাৎ খুব তাড়াতাড়ি করে তাদের উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে। নাটকের দ্বিতীয় দৃশ্যে আমরা দেখব একজন কৃষাণ এবং কৃষাণীর দাম্পত্য জীবনের প্রেমের ছবি। অভাব, দারিদ্রতা মাঝখানেও প্রেম যে শাশ্বত, তার প্রতিচ্ছবি বর্ণিত হয়েছে দ্বিতীয় দৃশ্যে। প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের উপর এসে পড়ে, অর্থাৎ নাটক যখন হয় একটা দৃশ্য শেষ হয়ে গেলে যে পর্দাটা পড়ে যায় বা লাইট অফ হয়ে যায়, তারপরে আবার নতুন দৃশ্যের জন্য, পরের দৃশ্যের জন্য যে মঞ্চসজ্জাটা রেডি হয়, সেই মঞ্চসজ্জা রেডি হয়ে যাওয়ার পরে সেই আলোটা যখন আবার স্টেজে জ্বলতে শুরু করে, সেই নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের উপর এসে পড়ে। কি দেখা যাচ্ছে তাতে? একখানা চালা ঘর, সামনে এক ফালি উঠোন, একটি চালা ঘর, সামনে একটা উঠোন, ফাঁকা জায়গা ঘরের সামনে। ঘরের চৌকাঠে দাঁড়িয়ে একজন কৃষাণী, আর ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আছে একজন কৃষাণী অর্থাৎ কৃষণের স্ত্রী, আর বাইরে খোলা জায়গাটায় দাঁড়িয়ে জনৈক কৃষক, আর বাইরে খোলা জায়গা যে উঠোন, সেখানে দাঁড়িয়ে আছে একজন কৃষাণ, খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় গোটানো, মাথায় গামছা ফেটা বাঁধা, খালি গা আর হাঁটু পর্যন্ত কাপড়টা গোটানো, এবং একদম চাষির যে পোশাকটা হয়, চাষির যে ড্রেস যেমন হয়, আর মাথায় গামছা ফেটা বাঁধা, গামছাটা মাথায় বাঁধা আছে, হাতের কাস্তে দিয়ে পিঠ চুল করছে কৃষাণ। এই আর কটা দিন বউ বুঝলি, তার বউকে উদ্দেশ্য করে কৃষাণ বলছে। তারপর কলে কষ্টে এই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয়, কিছুদিনের মতো নিশ্চিন্দি। কি বলিস? মানে অভাব অনটনের মধ্যে তারা যে আশ্বস্ত হওয়ার চেষ্টা করছে, তার স্ত্রীকে আশ্বস্ত করার চেষ্টা করছে, তার কষ্টের কথা তার প্রিয়তমা পত্নীকে শেয়ার করছে, যে চৈত্র মাসে কষ্ট করে এই চৈত্র মাসের ফসলটা যদি আমি আমার নিজের যে জায়গা মাচায়, অর্থাৎ ফসল রাখার যে জায়গা, সেখানে যদি তুলতে পারি, তাহলেই আমি নিশ্চিন্ত হতে পারবো। কেননা ফসলটা যতক্ষণ না মাচায় উঠছে, তার নিজের আয়ত্তর মধ্যে আনতে পারছে, ততক্ষণ অনেক রকম নষ্ট হওয়ার সংশয় থেকে যায়, প্রাকৃতিক দুর্যোগ, কীটপতঙ্গের হাত থেকে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই সে যদি মাচায় তুলতে পারে তাহলে সে নিশ্চিন্ত হবে। ও মা, তা কথা কইতে কি হচ্ছে তোর? মুখ পানে চাইয়ে শুধু দাঁড়িয়ে আছিস। এইবারে দেখো তার মুখে দিকে ওই বউটা কথা বলছে না, তো তার স্ত্রী কথা বলছে না, তা তুই শুধু মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছিস। আমি তোর সঙ্গে কিছু বলছি, তুই কথা বলতে কি হচ্ছে, তুই কথা বল একটু। ঈষৎ হেসে এইবার স্ত্রী যে তাকিয়েছিল যে কামনা বাসনার দৃষ্টিতে, তার স্বামী কৃষাণ কিন্তু বুঝতে পেরেছে। এবার একটু হেসে কি বলছে, ওরকম করে চাস নে, সকালবেলা কাজ পণ্ড করিস নে বউ, এই কইয়ে দিলাম। হ্যাঁ, তুই যে এরকম করে তাকিয়ে আছিস কামনা বাসনার দৃষ্টিতে, তুই যদি এরকম করে তাকিয়ে থাকিস আমার দিকে, তাহলে আমি কিন্তু আর সকালবেলা কাজে যেতে পারবো না, আমার কাজটা কিন্তু নষ্ট হবে, এই বলে দিলাম। এই যে স্ত্রীর চোখের যে চেয়েছিল যে ভাষা দিয়ে, সে চোখের ভাষা যখন তার স্বামী বুঝতে পেরেছে, সেটা যখন প্রকাশ করেছে, তখন বউ সেই কথা শুনে বউ দুলে ওঠে, অর্থাৎ একটু লাজুকতা প্রকাশ করে।
এই চৈতালির ফসলটা মাচায় তুলবো না থাক। বলছে এই চৈতালি এই চৈত্র মাসে ফসলটা মাচায় তুলব, অর্থাৎ নিজের আয়ত্তের মধ্যে নিজের ফসল রাখার, সংরক্ষণ করে রাখার জায়গাটা আমি নিয়ে আসব, তুলব। আবার পরেক্ষণে আবার সংশয়, না থাক, আর বলে কি হবে, না এ অনেকবার বলেছি আর বলবো না, এ বলে কি হবে। মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম, পারলাম কই এখন তরি। আমি তো মনে মনে আমার এই দুঃখ কষ্টের অভাবের জীবনটা থেকে অব্যাহতি পাবো, সেই জন্য তো অনেক ভেবেছি, অনেক কিছু বলেছি মনে মনে, কিন্তু এখন পর্যন্ত, এখন তরি অর্থাৎ এখনো পর্যন্ত সেখান থেকে আমি নিষ্কৃতি পাইনি, পারলাম কই মানে পেরে উঠিনি। দেখি আর কটা দিন একটু কষ্ট কর। তার বউকে আবার বলছে আর মাত্র কটা দিন একটু কষ্ট কর। পেছন ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ায়। সে ওই মাঠের দিকে যাবে বলে একটু এগিয়ে গিয়েছিল, আবার পেছন দিকে ঘুরে দাঁড়ায়। আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস। মাঠের থেকে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্ঠতে চায় না, অর্থাৎ একটু তাড়াতাড়ি করে ফিরিস। তুই যে চাল আনতে ওই লাইনে গিয়ে দাঁড়াবি, সেখান থেকে একটু তাড়াতাড়ি করে ফিরে আসিস। মাঠের থেকে ওই কঠিন পরিশ্রম করে আসার পরে আমার এই ধরে অর্থাৎ এই দেহে যেন প্রাণটা আর স্থির হতে চায় না, তিষ্ঠতে চায় না, অর্থাৎ স্থির হতে চায় না। তুই আসবে সেই দুটোই, তারপর রাঁধবি, তারপর খাবো। হ্যাঁ, তুই লাইনে যাবি, লাইনে গিয়ে বেলা 12টার দিকে চাল পাবি, তারপর ফিরতে ফিরতে বেলা 2টো, তারপর রান্না করবি, তারপরে খাবো। একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে লাইনের একেবারে পেরথমে দাঁড়াতে পারিস না? কেষ্টর মা সকালবেলা উঠে গিয়ে লাইনের প্রথমে গিয়ে দাঁড়ায়, পেরথমে গিয়ে দাঁড়ায়, তুই সেরকম গিয়ে দাঁড়াতে পারিস না? বাইরে একটা গরু হামলে উঠলো, অর্থাৎ বাইরে একটা গরু ডেকে উঠলো। কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে, এবার কৃষাণ গরুকে লক্ষ্য করে বলছে, আরে রও যাই, আরে দাঁড়াও দাঁড়াও যাচ্ছি। গরুর সঙ্গে তো কথা বলছে। মাঠে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে এর মধ্যে। হ্যাঁ, তুমি মাঠে যাওয়ার জন্য এর মধ্যে একেবারে পাগল হয়ে উঠেছে বউয়ের প্রতি। তা ওই কথা বুঝলি, অর্থাৎ আবার বউকে মনে করে দিচ্ছে তুই একটু তাড়াতাড়ি ফিরিস। মাঠের থেকে আমি ফিরে আসার পরে আমার এই দেহের মধ্যে আর প্রাণ স্থির হতে চায় না, তিষ্ঠ হতে চায় না, তুই একটু তাড়াতাড়ি ফিরিস, বুঝতে পেরেছিস? কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে লাইনের একেবারে সেই পেরথমে দাঁড়াবি। হ্যাঁ, কেষ্টর মার সঙ্গে যাবি ও লাইনের আগে ভাগে গিয়ে একদম প্রথমেই দাঁড়াবি, একটু হেসে। ফের আবার ওরকম করে তাকাচ্ছিস মুখ পানে। হুম, সেই বইয়ের চোখের ভাষা, সেই কামনা বাসনার ভাষা, তাদের দাম্পত্য জীবনের কামনার বাসনার ভাষা, শরীরী ভাষা বুঝতে পেরে তার স্বামী কৃষাণ আবার বলছে যে ফের আবার ওরকম করে তাকাচ্ছিস মুখ পানে। কিন্তু দেখো তার স্ত্রীর যে কামনা বাসনার তাড়না, যে কথা সে বুঝতে পেরেও সেই স্ত্রীর কাছে কিন্তু আসতে পারেনি। সে চলে গেছে কোথায়? সেই অভাবের জ্বালা দূর করার জন্য মাঠে। এই বলে প্রস্থান। আগুন নাটকের তৃতীয় দৃশ্যে আমরা দেখব কলকারখানার শ্রমিকদের প্রতিদিনের খাদ্যাভাবের দৃশ্য। বন্ধুরা, নাটক আলোচনা যদি ভালো লেগে থাকে প্রাঙ্গণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না। আর লাইক করে দাও, বন্ধুদের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করে দাও। তৃতীয় দৃশ্য। এই দৃশ্যে আমরা দেখতে পাবো যে কটি চরিত্র, সেগুলি হলো সতীশ, সতীশের সহকর্মী জুড়ন, সতীশের স্ত্রী ক্ষীরি এবং সতীশ ক্ষীরির মেয়ে ফুলকি। এই কটি চরিত্র দেখতে পাবো আমরা তৃতীয় দৃশ্যে। দৃশ্যান্তর হতেই নীল আলোর ফোকাসটা শট করে সরে গিয়ে অন্য দৃশ্যের উপর পড়ে, অর্থাৎ তৃতীয় দৃশ্য শুরু হবে, নীল আলোর ফোকাসটা এবার ওই তৃতীয় দৃশ্যের উপর গিয়ে পড়লো। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, দূরে কলের ভো শোনা যাচ্ছে। তাহলে দূরে একটা কলকারখানা শব্দ, সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে। আর এদিকে ছোট একটা বারান্দার উপর উবু হয়ে বসে আছে সতীশ। এই চরিত্রের, এই দৃশ্যের কেন্দ্রীয় চরিত্র সতীশ, সে উবু হয়ে বসে আছে। কারখানার জনৈক শ্রমিক, তার পরিচয় কি? সে একজন শ্রমিক কারখানার। কাক ডাকছে সকালবেলা, ঘরের ভেতর
ঘুমোচ্ছে সতীশের বউ মেয়ে, আর ঘরের ভেতরে ঘুমোচ্ছে সতীশের বউ এবং মেয়ে। তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার উপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে, আর তাদের দেখা যাচ্ছে না, তার বউ আর মেয়েকে দেখা যাচ্ছে না, যেহেতু ঘরের মধ্যে ঘুমোচ্ছে। সতীশ বারান্দায় বসে বিড়ি টেনে চলেছে। খালি গা, মাথার চুল উস্কো খুস্কো, মজবুত শরীর, অর্থাৎ একদম শক্ত সমর্থ একটা বলশালী শরীর, মানে সুঠাম পেশিবহুল শরীর। কার? এই সতীশের। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে, আর বিড়িটা শেষ হয়ে গেলে এই বিড়ির পেছন দিকটা ফেলে দেয়, তার সামনে ফেলে দিল। তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসলো, তারপর একটু মাথার চুলের মধ্যে হাত গুজে বসলো। একটু পরে ঘাড় বেঁকিয়ে তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে, ঘরের মধ্যে ঘুমোচ্ছে তার মেয়ে আর বউ, সেদিকেই ঘাড়টা বেঁকিয়ে তার মেয়েকে লক্ষ্য করে বলে উঠছে সতীশ। বলছে, দেখো, আরে এ ফুলকি, ফুলকি উঠলি? আরে এ ফুলকি, ফুলকি ডাকছে ঘুম থেকে, যখন তার প্রত্যেক বাবা মারা তার সন্তানদের ডাকে ঘুম থেকে তোলার জন্য। ফুলকি, আরে ফুলকি উঠলি? বাপরে ঘুম, যে যেমনি মা তার তেমনি বেটি, হ্যাঁ, যেমন মা তার তেমনি মেয়ে। কুম্ভকর্ণ আর কাকে বলে? ওই পুরাণ বর্ণিত রাবণের ভাই কুম্ভকর্ণ, যে 6 মাস জেগে থাকতো, 6 মাস ঘুমিয়ে থাকতো। আমরা যেই একটু বেশি ঘুমায় তাকে কিন্তু ওই কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করি। তো এখানেও ওই সতীশ ও তার মেয়েকে, ওই মেয়ের ঘুমকে ওই কুম্ভকর্ণের ঘুমের সঙ্গে তুলনা করেছে। সেই সাঁঝের বেলা শুয়েছিস বিছানায়, আর সেই সন্ধ্যাবেলা শুয়েছিস বিছানায়, বলে একটু কাশে করে কাশছে। একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে, একটু পরে সতীশ তার সহকর্মীর উদ্দেশ্যে ডাকছে, পাশাপাশি থাকে। আরে জুড়ন, জুড়ন উঠেছিস? তার নাম কি? জুড়ন, তার সহকর্মী, কারখানায় একসঙ্গে কাজ করে। বাইরে থেকে উত্তর আসে, হ্যাঁ রে বল না বে। একটু হিন্দি ভাষাভাষীর মানুষদের মতো একটু টান আছে। আরে বাইরে থেকে উত্তর আসে, আরে বল না বে, আরে বল, কি বলছিস বল। জুড়ন বলছে, তা যাচ্ছিস নাকি কাজে? সতীশ তার কাছে জিজ্ঞাসা করে, জুড়নকে বলছে, তুই যাচ্ছিস নাকি কাজে? জুড়ন বলছে, আরে হ্যাঁ রে, তুই তুই কারখানায় যাচ্ছিস না? হ্যাঁ, বলছে। জুড়ন আবার সতীশকে প্রশ্ন করছে, হ্যাঁ আমি তো যাচ্ছি, কিন্তু তুই কারখানায় যাচ্ছিস না? সতীশ তখন বলছে, আরে কারখানায় যাব না তো যাব কোন চুলোয়? কারখানায় যাব না তো আর কোথায় যাব? কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম। হ্যাঁ, কিন্তু এদিকে আমি খুব সমস্যায় পড়লাম। জুড়ন বলছে, মুশকিলটা সে কি হলো? আরে মুশকিলের কথা বলছিস, সেটা কি? তোর মুশকিলটা কি বল। সতীশ বলছে, আরে সে কি বলবো মুশকিলের কথা, তোর কি? একলা মানুষ, খাচ্ছিস দাচ্ছিস, ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, 2-4 পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হওয়ার উপায় নেই। শালা এই চাল ডালের কি উপায় করি রে বলতো? হ্যাঁ, তুই তো একলা মানুষ, তুই খাচ্ছিস দাচ্ছিস, ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, আর যা একটু 2-4 পয়সা বেশি হলেও তুই হোটেলে খেয়ে নিচ্ছিস, কিন্তু তোর একার তো পেটের চিন্তা করতে হয়। আমার তো তা করলে চলবে না, আমার স্ত্রী আছে, আমার কন্যা আছে। এই চাল ডাল, অর্থাৎ এই যে নিত্য নৈমিত্তিক খাওয়ার জন্য যে উপকরণ, ন্যূনতম উপকরণ, সেটা যে পাওয়া যাচ্ছে না, চাল ডাল, এর কি উপায় হবে বলতো দেখি। জুড়ন বলছে, কেন রে, সেই লাইনে দিচ্ছে না? সেই লাইনে দিচ্ছে না? হুম, ওই লাইনে দিত, সেখানে দিচ্ছে না? সতীশ বলছে এবার, আরে দূর, তোর নিকুচি করলো তোর লাইনের। হুম, তুই লাইনের কথা বলছিস? দূর, নিকুচি করে তোর লাইনের। তাচ্ছিল্য করে বলছে, লাইনে তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে আসতে হচ্ছে। লাইনে বরাবরই দিচ্ছে, কিন্তু সেখান থেকে আবার শুধু হাতেও ফিরে আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে। হ্যাঁ, কালকে সারাদিন দাঁড়িয়েছিল লাইনে, কিন্তু সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে কী হবে, তারা শুধু হাতে ফিরে এসেছে। রাত্রে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে 1.5 চাল কর্জ করে নিয়ে এসে তো পিতৃ রক্ষা করি। আর রাত্রিবেলায় ফিরে এসে তার প্রতিবেশী মিস্ত্রি, তার কাছ থেকে 1.5 প, 1 প সমান 250 গ্রামের মতো, প্রায় 250 গ্রাম। তো সে 1.5 প চাল কর্জ করে নিয়ে এসে ওই রান্নাবান্না করে তারপরে পেটে দিই, তারপরে পেটটা রক্ষা পায়। এখন তো সকালবেলায়
তো আবার পেটে আগুন লেগে গেছে। এখন এই সকালবেলায় আবার পেটে খিদে আগুন লেগে গেছে। শালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে? এই যে খিদে আগুন লেগে গেছে পেটে, খুব খিদে পাচ্ছে, এই অবস্থায় কাজে যেতে কারো ইচ্ছে করে? যেমন হয়েছে শালা কোম্পানি 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে। শালা কি করতে ইচ্ছা করে বলতো? হ্যাঁ, এই যে কোম্পানির কাছ থেকে যে চাল ডাল পাওয়া যায় সে পর্যাপ্ত পাওয়া যায় না, দিচ্ছে তো দিচ্ছে না, কি করতে ইচ্ছা করে বলতো? জুড়ন বলছে, তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস? তাহলে সে হয়েছে। একটু তাচ্ছিল্য করে, তুই এই কোম্পানির যদি ভরসা করে থাকিস যে কোম্পানি তোকে চাল ডাল দেবে, তাহলে হয়েছে। সতীশ বলছে, কেন বলতো? তুই বলছিস কি? হ্যাঁ, এ তুই কি বলতে চাইছিস? কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাঁটের পয়সা ভি ভরসা করব না, তো কাকে ভরসা করি বল? হ্যাঁ, আমি যেখান থেকে ওই আহার্য সামগ্রী পেতে পারি। কোথায়? কোম্পানির কাছ থেকে পেতে পারি, দোকানের কাছ থেকে পেতে পারি। তো সেখান থেকে আমি পয়সা দিয়ে কিনতে পারবো না, কোম্পানি আমাকে দেবে না। আমার যে গাঁটে অর্থাৎ পকেটে যে পয়সা আছে সে পয়সা দিয়ে আমি কিনতে পাবো না। তাহলে কোথায় পাবো, কার ভরসা করব বল তো? শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে। হ্যাঁ, এই যে কাজবাজ করছি একেবারে যাচ্ছে তাই ঘেন্না ধরে গেল। হে ফুলকি, আরে নিকুচু করলো তোর ঘুমের, এবার রেগে গেছে যে ওই এই সমস্ত কথাবার্তা বলেও সে ফুলকির মা যখন উঠছে না, এবার নিকুচু করলো তোর ঘুমের, তুই ঘুম থেকে উঠে পড়। বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? তোরা যে ঘুমোচ্ছিস আর তোদের মতো তোরা উঠবি আর আমি তারপরে কারখানায় যাব ইচ্ছা মতো নাকি? গেট খোলা থাকবে? সেই কবে থেকে ডাকছি, বলছি কি আছে দে, দুটো খেয়ে বেরিয়ে পড়ি, যা আছে দে আমাকে দুটো দে, আমি খেয়ে বেরিয়ে পড়ি। যে ঠেলতে হবে তো আবার ঘানি সারা দিনমান, আবার কঠিন পরিশ্রম করতে হবে কারখানায় গিয়ে, ঘানি টানতে হবে সারা দিনমান, অর্থাৎ সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিনের মতো ঘানি টানতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। এই কথা শুনে এবার ফুঁসে ওঠে ওর বউ ক্ষীরি, অর্থাৎ সতীশের বউ ক্ষীরি, তার নাম কি ক্ষীরি, সে একটু রেগে গেছে, সে ফুঁসে উঠেছে। ক্ষীরি বলছে, ঠেলতে হবে তা মেয়ে মানুষে কি করবে শুনি? নিজে হাতে তো আনলে তো কাল 1.5 প চাল কর্জা করে, তুমি নিজে হাতে তো কালকে 1.5 প চাল কর্জা করে এনেছো, তার ভেতর 1 প চালের ভাত নিজেই খেয়ে নিলে। হ্যাঁ, তুমি তার মধ্যে 1 প চালের ভাত নিজেই খেলে, আর হাফ প চালের ভাত আমরা মা আর বেটিতে মিলে খেয়েছি। এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগাই কোত্থেকে বলো তো? আর তুমি যে এখন সকালবেলা খাবো খাবো করছো, তুমি রাত্রেবেলা যা 1.5 প চাল এনেছিলে তার 1 প তুমি খেয়েছো, আর হাফ প চালের ভাত আমি আর মেয়ে খেয়েছি, সে তো সব শেষ হয়ে গেছে। এখন তোমাকে আমি খাবারটা জোগাবো কোন জায়গা থেকে? খামাখা চেঁচাচ্ছ ভোরবেলা। সতীশ বলছে, ও খামাখা চেঁচাচ্ছি দেখলি, মানে একটু রেগে গেছে, হ্যাঁ, যে আমি খামাখা চেঁচাচ্ছি দেখলি তুই? তোর খিরি আজকাল বড্ড ট্যাকট্যাকানি কথা হয়েছে, এই লাইনটা দাগ মেরে রাখো। তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেবো, এই লাইনটাও দাগ মেরে রাখো, এখান থেকে বড় প্রশ্ন হতে পারে একটা। খিরি উত্তেজিত হয়ে বলছে, কি বাকি রেখেছ? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড়ই সুখে রেখেছ, আর লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ, তোমাকে এই পেরতম দেখলাম, দেখে এসো গে কেলোর বাবা কেলোর মাকে কি হালেই রেখেছে। কি আমার পুরুষ মানুষ রে? একটু মানে ঠেস দিয়ে একটু মানে তার আত্মসম্মানে আঘাত করে ক্ষীরি বলছে, কি আর বাকি রেখেছো? সে আমার একটা পরনে নেই কাপড় নেই ভাত নেই, কত সুখেই রেখেছো, লম্বা চওড়া কথা বলছো? তোমার মতো পুরুষ মানুষ আমি এই প্রথম দেখলাম। হ্যাঁ, তুমি যাও যাও দেখে এসো, ওই কেলোর বাবাকে দেখে এসো, কেলোর মাকে কত হালেই না রেখেছে, কত ভালো রেখেছে। সতীশ বলছে, দেখ মুখ সামলে কথা বলিস ক্ষীরি, এই লাইনটাও দাগ মেরে রাখো। দেখ মুখ সামলে কথা বলিস ক্ষীরি, এই লাইনটাও দাগ মেরে রাখো। এই বলে দিলাম, নইলে লাথি মারলো। হ্যাঁ, এই যে রেগে গেছে, ওই যে আত্মসম্মানে কথা বললে আঘাত করে কথা বলেছে, এবার সতীশ খুব রেগে গেছে যে মুখ সামলে কথা বলিস ক্ষীরি বলেই একটা লাথি মেরেছে তার বউকে। ক্ষীরি এবার আর্তনাদ, অর্থাৎ ওই লাথির আঘাতে সে
চিৎকার করে উঠল, ওরে বাপরে গেলাম গো, মেরে ফেললো গো। ফুলকিও কেঁদে ওঠে। হ্যাঁ, সে আত্মনাদ করে উঠছে যে মেরে ফেললো গো, গেলাম গো। ফুলকিও তার মায়ের সঙ্গে সঙ্গে ফুলকিও কেঁদে উঠেছে, বাচ্চা মেয়ে, সেও কেঁদে উঠেছে। সতীশ, তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়েই যাবো হারামজাদি। এই লাইনটাও দাগ মেরে রাখো। তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব। মা মেয়ে সমবেত চিৎকার শোনা যেতে থাকে। মা মেয়ের সমবেত মানে একসঙ্গে কান্না করছে, সেই চিৎকার শোনা যেতে থাকে। যা, মর্গে যা, সতীশ বলছে। সিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের উপর গামছা ফেলে সতীশের বেগে প্রস্থান। সতীশের রেগে মেগে বউকে লাথি ফাথি মেরে সেখান থেকে বেগে চলে গেল। নাটকটি যেহেতু বড়, তাই নাটকের প্রথম পর্বে আমি যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটা প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য এবং তৃতীয় দৃশ্য, এই তিনটে দৃশ্য দিয়েই প্রথম পর্ব ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করছি। এখান থেকে যে যে লাইনগুলো আমি দাগ মারতে বলেছি সেই লাইনগুলো দাগ মারবে এবং সেই প্রশ্ন উত্তরগুলোই কিন্তু প্র্যাকটিস করবে। পরবর্তী পর্বে আমি চতুর্থ এবং পঞ্চম দৃশ্যের ভিডিও উপস্থাপন করব। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।